কিন্তু আয়নাগরে তো আয়না নেই। আয়নাগরে যমদূত ছিল, আয়নাগরে মৃত্যুর পরোয়ানা ছিল। আমার ফটোটা আজকে ওখানেই থাকার কথা ছিল। যারা ফটো নিয়ে স্বজনরা ওখানে বসে আছে, আমি অত্যন্ত সৌভাগ্যবান। ফটো না হয়ে আজকে আমি এখানে জিন্দা আপনাদের সাথে কথা বলতে পারছি। আমার সহকর্মীদের মধ্যে অনেকেই সেই সৌভাগ্য অর্জন করতে পারেনি এখনো, মানে নট ইয়েট ট্রাস্ট। আয়নাগর কেন যেন নেত্র নিউজ নাম দিল, সেটা সবার কাছে মনে লেগে গেল এবং এটা গ্রহণযোগ্য হয়ে গেল। কিন্তু আয়নাগরে তো আয়না নেই। আয়নাগরে যমদূত ছিল, আয়নাগরে মৃত্যুর পরোয়ানা ছিল। সে আয়নাগরে আমরা ছিলাম। তবে যেহেতু একবার নাম হয়ে গেছে, এটা আয়নাগর হিসেবেই মানে দেশে এবং বিদেশে এই সংজ্ঞাটা প্রচার হয়ে গেছে, সেটা থাক। আমাকে একটা সেরকম গুপ্ত গুহায়, মৃত্যু গুহায় নিয়ে গিয়েছিল। আমি পরে দেখেও এসছি। তা আমি তখন যদি আমার চোখ বন্ধ না থাকতো, তাহলে হয়তো আমার কাছে বিশ্বাস হতো না যে এখানে একজন মানুষ থাকতে পারে। তবে রুমের ভিতরে চোখ খোলা থাকতো, এর বাইরে দুনিয়া তো দেখা সম্ভব ছিল না। একদিনই কেবল আমার তারিখ গণনায় সেদিন 14 এপ্রিল, পরে 2015 সাল, সেদিন বাংলা নববর্ষ উদযাপন করে তাদের মধ্যে কয়েকজন অফিসার বোধহয় ছিল ওখানে সেই অনুষ্ঠানে। আমাকে বললো, আজকে তো ম্যাডাম পার্টি অফিসের সামনে অনুষ্ঠান করেছে পয়লা বৈশাখের। মানে আমাকে নিউজ দিতে চাইলো যে দেশে এখন স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। আমি কোনো জবাব পারতপক্ষে তাদের দিতাম না। সেদিনই একদিন রুমের বাইরে চোখ বন্ধ করে অবস্থা কিছুক্ষণ বসিয়ে রেখেছিল, রুমটা পরিষ্কার করতে হবে সেজন্য। কারণ রুমের মধ্যে একটা নালার মতো জায়গা ছিল, সেখানে একটা ছিদ্র ছিল পেশাব পায়খানা করার জন্য। একটা ওয়াটার ট্যাপ, পানির ট্যাপটা ছিল, ওইটাই সব কাজে ব্যবহার করতে হতো। বিচ্ছু আসতো, পাতলা একটা কম্বল, একটি পাতলা বালিশ, তার মধ্যে অনেক সময় কালো বিচ্ছু পিঠের নিচে নাড়াচাড়া করত, দুর্গন্ধ আসতো। বাতাসের কোনো ব্যবস্থা ছিল না। স্টিলের একটা দরজার নিচে কিছু অংশ ফাঁকা খানা পিনা দেওয়ার জন্য, আর উপরে একটু ফাঁকা। তবে বাতাস চলাচলের জন্য 24 ঘন্টা একটা প্যাডেস্টাল ফ্যান রুমের বাইরে চালু থাকতো। শুধুমাত্র খানা পিনা যখন দিত, আমার খাওয়া শেষ না হওয়া পর্যন্ত বসে থাকতো, সেই সময়টা ফ্যানটা বন্ধ থাকতো। রুমের বর্ণনাটা এরকম, 5 ফিট বাই 10 ফিটের মতোই হবে, 10 ফিটের চাইতে আরো কমও হতে পারে। 2 মাস একদিনের মাথায়, 61 দিনের মাথায় আমাকে বের করে জম টুপি পরিয়ে, কালো চশমা পরিয়ে, গামছা ভিতরে ছিল আরো একটা কয়েক পরত কাপড় পেঁচিয়ে, হাতে গামছা দিয়ে বেঁধে বলা হলো, আজকে আপনাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হবে, ফিরে আসতে আপনার 2-3 দিন লাগতে পারে। তখনও আমার বিশ্বাস হচ্ছিল না যে তারা আমাকে জিন্দা ছেড়ে দেবে। বলতাম, যদি আমার মৃত্যু হয় এখানে, মানে তারা মেরে ফেলবে সেটা বলতাম না, তাহলে আমার লাশটা আমার পরিবারের কাছে ফেরত দিও। কোনো উত্তর দিত না। আমি আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করতাম যে আমাকে, যদি আমার জীবন থাকে, হায়াত থাকে, আমাকে ইমানের সাথে জিন্দেগি দিও, ইমানের সাথে মৃত্যু দিও। আর যদি এখানেই আমার মৃত্যু থাকে, তাহলে আমাকে ইমানে মৃত্যু দিও। দেশের জন্য প্রার্থনা করতাম, দেশের জনগণের জন্য প্রার্থনা করতাম। আমি খুব বিশ্বাসী মানুষ, আমি অনেক কিছু দেখেছি, সেই জন্য অনেক অবিশ্বাসী মানুষকে বলি
যদি কোনো বিশ্বাসী মানুষ আমার সামনে আসে তাকে বলবো যে আমি শুধু আল্লাহর অস্তিত্ব চোখে দেখিনি, কিন্তু আমি অনুভব করেছি, আমি আরো অনেক কিছু জেনেছি, আমাকে অনেক কিছু দেখিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, সেগুলো আমি বাস্তব জীবনে পেয়েছি, কিভাবে কোথায় আমার মুক্তি হবে সবকিছু। এটা হয়তো যারা বিশ্বাস করতে চাইবেন বিশ্বাস করতে পারবেন, অনুধাবনের বিষয়। আজকে এখানে আন্তর্জাতিক গম দিবস, গমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস। রচনাটা বোধহয় সেরকম না, মানে গম হওয়া ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস, আন্তর্জাতিক গম দিবস। লম্বা হয়ে গেল। গম হওয়া ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস। এখানে আমার ভাই নূর খান লিটন সাহেব একটা বক্তব্য দিয়েছেন, আরো অনেকে দিয়েছেন, আমি খেয়াল করেছি। আজকের এই অধিবেশনে গম হওয়া শিকার কোন পরিবারের ব্যক্তি নতুন করে যোগদান করেননি, এটা একটা সুসংবাদ। তারা আশা প্রকাশ করেছেন আগামী দিনের রাজনীতিবিদরা যেন এটা এনশিওর করে যে ভবিষ্যতে যেন কোনো গমের পরিবারের সদস্যরা এরকম কোনো অনুষ্ঠানে উপস্থিত না হতে হয়। আসলে সেই জন্যই অনবরত সংগ্রাম করে যাচ্ছি আমরা, গণতন্ত্রের সংগ্রাম। আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আপনাদের সামনে এই কথা বলতে পারি, যদি জনগণ আমাদেরকে ম্যান্ডেট দেয়, ইনশাআল্লাহ এই গুম প্রতিরোধের জন্য, গুমের সংস্কৃতি নিশ্চিহ্ন করার জন্য প্রথমেই আমাদেরকে যা যা করতে হয় আইন প্রণয়ন সহ, এবং সেটা কার্যকর করার জন্য সবকিছু করা হয়। আমরা সেই বাংলাদেশের জন্য অপেক্ষা করছি যে বাংলাদেশে কোনোদিন গুমের শিকার হয়ে কোনো ব্যক্তিকে রাস্তায় দাঁড়াতে হবে না। আমাদের সন্তানরা রক্ত দিয়েছে, সেই পরিসংখ্যান কত? জাতিসংঘের প্রতিনিধি হিসেবে এখানে মিসেস হোমা খান উপস্থিত ছিলেন, এখন আছে কিনা, তাদের রিপোর্ট অনুসারে, ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির, হিউম্যান রাইটস কমিশনের রিপোর্ট অনুসারে 1400-এরও বেশি জন শহীদ হয়েছেন বিগত 2024 সালের ছাত্র গণ অভ্যুত্থানে। তাদের রিপোর্ট অনুসারে 20,000-এরও বেশি মানুষ আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, অন্ধত্ব বরণ করেছেন। শুধু এই দুইটা হিসেব ওখান থেকে নেই, সেখানে হেলিকপ্টার থেকে গুলি করার কথা, জাতিসংঘ প্রদত্ত আইপিসি ব্যবহার করার কথা, সবকিছু বলা আছে। আমরা যখন কথা বলি, যখন তথ্যটা কে দিয়েছে সেই অর্গানাইজেশনগুলোর নাম নিয়ে কথা বলে সেটা প্রতিষ্ঠিত হয়। আমার কাছে আরেকটা কাগজ আছে, সেটা আমি অনেকদিন এই তথ্যগুলো ব্যবহার করি। আজকে জানতে চাইলাম আমি তুলির কাছে যে এই তথ্যটার আপডেট আমাকে একটু দিতে হবে, কতটুকু সত্য। 2023 সাল পর্যন্ত, 2009 থেকে 2023 সাল পর্যন্ত এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সের শিকার কতজন হয়েছে? অধিকারের তথ্য অনুসারে সেটা আগে ছিল 709, কিন্তু আমার ভাই নূর খান লিটন সাহেবদের যে গুম কমিশনের রিপোর্ট করেছে 1850 জন, সেটা আমি এখন ব্যবহার করব। আগে ছিল গুম হওয়া পরিবারদের তথ্য অনুসারে কতজন ফেরত আসেন, সেই সংখ্যা 155 জন। গুম হওয়া ব্যক্তিদের সংখ্যা ছিল 709 জন, কিন্তু এখন যেহেতু 1850 আমরা এই সংখ্যাটা পেয়েছি। এই সংখ্যাটা অবশ্য এখনো পরীক্ষা নিরীক্ষার অধীনে আছে, তিনি বললেন সেটা এক সময় হয়তো একটু কম বেশি হবে, যেহেতু অনেকেই আগে রিপোর্ট করতে চাননি, কোথাও রিপোর্ট আমাদেরই জিডি নিতে চায়নি আমার ওয়াইফের কাছ থেকে যে গুম হয়েছে কিনা কোনো থানায়। তো সুতরাং সেই পরিবেশটা ছিল না বলেই সেই সংখ্যাটা পুরোটা তখন আসেনি। এখন সেই হিসাব মতে 350 জন এখনো ফেরত আসেনি। হয়তো প্রকৃত তদন্তের পর এটা একটু কম বেশি হতে পারে। বিগত 2009 থেকে 2024-এর গণ অভ্যুত্থানের আগ পর্যন্ত এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছে, এখানে আমার হাতে যে তথ্য আছে তাতে 2693, তবে আপডেটেড তথ্য হচ্ছে 3000+। এইভাবে কাস্টোডিয়াল ডেথ, পলিটিক্যাল পারসিকিউশন সহ সমস্ত কিছু যোগ করে
সেই সংখ্যাটা আগে ছিল 7,188টি, 7,188। এখন সেটা বেড়ে দাঁড়াবে আরো অনেক বেশি আজকের এই নতুন তথ্যগুলো সহ। এইরকম একটা বিভীষিকাময় অবস্থায় বাংলাদেশ নামক রাষ্ট্রটা চলেছে। সেই ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে এই রক্তপাতটা আমাদের করতে হয়েছে, আমাদের সন্তানদেরকে রক্ত দিতে হয়েছে।